ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আজ সকালের দ্য হিন্দু অ্যানালিসিসে তোমাদের স্বাগত জানাই। আজ 26শে আগস্ট 2020। তোমরা প্রত্যেকেই জানো যে 5 মিনিট স্কুল প্রতিদিন তোমাদের প্রোভাইড করে দ্য হিন্দু অ্যানালিসিস, সেটাও সম্পূর্ণ বাংলায়। তো চলো শুরু করা যাক আজকের দ্য হিন্দু অ্যানালিসিস। শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলোর, লাইভসগুলোর এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিস এগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের দ্য হিন্দু অ্যানালিসিসে গুরুত্বপূর্ণ নিউজ কী ছিল। প্রতিদিনের মতো আজকে আবার একবার বলে নিচ্ছি, আমরা গোটা দ্য হিন্দু পত্রিকাটা অ্যানালিসিস করব না, দ্য হিন্দু নিউজ পেপারটা অ্যানালিসিস করব না। আমরা কেবলমাত্র যেসব নিউজগুলো আমাদের পিএসসি, ইউপিএসসি, আইবিপিএস ইত্যাদি এক্সামের জন্য জরুরি সেই নিউজগুলোই অ্যানালিসিস করব। প্রথম গুরুত্বপূর্ণ যে নিউজটা আজকে ছিল সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন। ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন, এনএসএফই। এনএসএফই এর পুরো নাম অনেক সময় জিজ্ঞেস করে, এটার নাম হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন। আরবিআই হ্যাজ রিলিজড দ্য ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন। দেখো, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশনকে এটা কারা রিলিজ করেছে? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2020 to 2025 document for creating a financially aware and empowered India. আবার পড়ছি, আরবিআই হ্যাজ রিলিজড দ্য ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন 2020 to 2025 document for creating a financially aware and empowered India. It is the second NSFE. এটা কিন্তু দ্বিতীয়বারের জন্য, the first one being released in 2013. 2013-তে প্রথমটা রিলিজ করা হয়েছিল। ইট এইমস টু স্ট্রেনদেন দ্য ইকোসিস্টেম ফর ভেরিয়াস মডেলস অফ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস ইন আ টায়ার 2 to টায়ার 6 সেন্টার্স টু ক্রিয়েট দ্য নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার টু মুভ টাওয়ার্ডস আ লেস ক্যাশ সোসাইটি বাই মার্চ 2020। এটা তোমার এটা খুব একটা জানার দরকার নেই, যারা ব্যাংকিং দেবে তারা একটুখানি জানবে। এবারে জানবে তোমরা যেটা, সেটা হচ্ছে এনএসএফই হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই, কারা প্রিপেয়ার করেছে এটা? ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন। এনএসএফই হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই এনসিএফই। এনএসএফইকে কে তৈরি করেছে? এনসিএফই। ভালো করে বোঝো, এনসিএফির পুরো নাম কি? ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন, আন্ডার দ্য এজিস of the technical group of financial inclusion and financial literacy. Okay, কার আন্ডারে? NSFE has been prepared by the National Center for Financial Education under the aegis of technical group on financial inclusion and financial literacy. এই এজিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, এইটা হচ্ছে ওয়ার্ড অফ দ্য ডে। তোমরা অবশ্যই এটা জেনে নেবে। এজিস কথার অর্থ হচ্ছে পৃষ্ঠপোষকতা। এজিজ কথার অর্থ হচ্ছে পৃষ্ঠপোষকতা বা সহায়তা, এরম বোঝায়। তো এজিজের যদি কোনো সিনোনাম তোমাদের জানা থাকে, সিনোনিম যদি তোমাদের জানা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে সেটা জানাবে। এনসিএফই ইজ আ সেকশন 8। সেকশন 8-এ কী আছে না? নট প্রফিট অর্গানাইজেশন আর কি। এনসিএফই ইজ এ সেকশন 8 কোম্পানি আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 promoted by RBI, SEBI, IRDAI and PFRDA. তোমরা অবশ্যই আরবিআই এর পুরো নাম আমি বলে দিলাম, সেবির পুরো নাম আগের দিন বলেছিলাম, IRDAI এবং PFRDA এর পুরো নাম কমেন্ট বক্সে জানাবে। It has recommended a 5C approach for dissemination of financial education in the country. এই 5C অ্যাপ্রোচটা কি? এটা একটা 5C অ্যাপ্রোচ রেকমেন্ড করেছে। সেটা কি? 5C মিনস কন্টেন্ট, ক্যাপাসিটি, কমিউনিটি, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। আমি জাস্ট একটু এটা ডিটেল বলে দিচ্ছি। কন্টেন্ট মিনস ফিনান্সিয়াল লিটারেসি কন্টেন্ট ফর ভেরিয়াস সেকশনস অফ পপুলেশন। ক্যাপাসিটি ফর ডেভেলপ দ্য ক্যাপাসিটি অ্যান্ড কোড অফ কন্ডাক্ট ফর ফিনান্সিয়াল এডুকেশন প্রোভাইডার্স। Community means evolve community led approaches for disseminating financial literacy in a sustainable manner. Next হচ্ছে communication means use technology, media and innovative ways of communication for dissemination of financial education messages. এরপর কোলাবোরেশন হচ্ছে
streamline efforts, okay, streamline efforts of other stakeholders for financial literacy. এইটা ব্যাংকিংয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটাকে নিউজটা জানবে। আমাদের এবারে যেটা আরেকটা নিউজ আমরা জানবো, এইটা রিলেটেডই, সেটা হচ্ছে TGFIFL। TGFIFL, এই TGFIFL কি? পুরো নাম হচ্ছে টেকনিক্যাল গ্রুপ অন ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি। TGFIFL এর পুরো নাম হচ্ছে টেকনিক্যাল গ্রুপ অন ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি। আমি এটা মার্ক করে দিচ্ছি তোমরা, যাতে তোমরা অবশ্যই খাতায় এটা কপি করে নেবে আর স্ক্রিনশট নিয়ে নাও। TGFIFL এর পুরো নাম হচ্ছে টেকনিক্যাল গ্রুপ অন ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি। ওয়াজ সেট আপ ইন নভেম্বর 2011 বাই দ্য FSDC। এটা কবে তৈরি করা হয়েছিল? 2011 নভেম্বরে বাই FSDC। It is responsible for periodic monitoring and implementation of NSFE under the oversight of Financial Stability and Development Council. এই ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি, এটা ব্যাংকিং পড়ানোর সময় অবশ্যই তোমাদের আমি জানাবো। তোমরা শুধু এখন জেনে রাখবে FSDC এর পুরো নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। এবার আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে নুয়াখাই জোহর। নুয়াখাই জোহর বা নুয়াখাই জোহর বিষয়টা কি? নুয়াখাই জোহর হচ্ছে অ্যাকচুয়াল আমাদের নবান্নের মতো, আমরা যেরকম নবান্ন পালন করি, নূতন ধানের উৎসব, সেই রকম। নুয়াখাই জোহর ইজ অ্যান এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল অলসো কল্ড নুয়াখাই পরব অর নুয়াখাই ভেটঘাট। নুয়াখাই জোহর ইজ অ্যান এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল অলসো কল্ড অ্যাজ নুয়াখাই পরব অর নুয়াখাই ভেটঘাট। নুয়াখাই জোহরের আর দুটো নামেও আমরা চিনি। এটা একটা এগ্রিকালচারাল বা কৃষি উৎসব। কী নামে চিনি? নুয়াখাই পরব অথবা নুয়াখাই ভেটঘাট। It is adopted from the tribal communities of western Odisha, which is celebrated to welcome the new crop of the season. দেখো, এটা হচ্ছে পশ্চিম ওড়িশার ট্রাইবাল কমিউনিটি অর্থাৎ উপজাতিদের থেকে নেওয়া হয়েছে। এই উৎসবটা তারা পালন করে নূতন ধান এলে, নূতন ফসল এলে সেই ফসলকে ওয়েলকাম করার জন্য তারা এই নুয়াখাই জহর বা নুয়াখাই পরব বা নুয়াখাই ভেটঘাট পালন করে। কোথাকার লোক? না, ট্রাইবাল কমিউনিটিজ অফ ওয়েস্টার্ন ওড়িশা। তাহলে নুয়াখাই জহর হচ্ছে ওড়িশার একটি উৎসব। নুয়াখাই ফেস্টিভ্যাল ট্রেসেস ইটস অরিজিন টু দ্য ভেদিক পিরিয়ড অফ পঞ্চন্ন। ওকে, নুয়াখাই ফেস্টিভ্যাল ট্রেসেস ইটস অরিজিন টু দ্য ভেদিক পিরিয়ড অফ পঞ্চন্ন। এটা বুঝতে পারলে ভেদিক পিরিয়ডে এটার অরিজিন আছে এই পঞ্চন্ন থেকে। ওয়ান অ্যামং দেম ওয়াজ, সরি এটা একটু বাংলা বলে দিই। নুয়াখাই ফেস্টিভ্যাল ট্রেস করা গেছে কবে? না, বেদিক পিরিয়ডে, বৈদিক সভ্যতার সময় থেকে নুয়াখাই পরব চালু করা হয়েছে, পালন করা হয়ে আসছে। ওয়ান অ্যামং দেম ওয়াজ প্রলভনা জানা, which means the carting of the new crops and offering them to mother goddess। অর্থাৎ প্রলভনা জানা হচ্ছে মানে কি না, নূতন ফসল কাটা এবং তাদেরকে মাতৃদেবতার কাছে উৎসর্গ করা। ওরাল ট্র্যাডিশন অফ দিস ফেস্টিভ্যাল ডেটস ব্যাক টু 12th century AD। বুঝতেই পারলে, when this festival was celebrated by চৌহান রাজা রামদেও। ওকে, এটার প্রথম মৌখিক ট্র্যাডিশন লক্ষ্য করা গেছে 12তম শতকে, অর্থাৎ 12 শতকে, দ্বাদশ শতকে, যখন চৌহান রাজা রামদেও এটা পালন করে। কোথায় পালন করেছিল? বোলানগীর ডিস্ট্রিক্ট অফ ওড়িশাতে এটা পালন করেছিল। দ্য ফেস্টিভ্যাল ইজ ওয়াইডলি সেলিব্রেটেড ইন ওয়েস্টার্ন ওড়িশা, সাউদার্ন ছত্তিশগড় অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াজ অফ সিমডেগা, দ্যাট ইজ ঝাড়খণ্ড। তাহলে পশ্চিম ওড়িশা এবং সাউদার্ন ছত্তিশগড়, ওকে, দক্ষিণ ছত্তিশগড় এবং এগুলোর সংলগ্ন ঝাড়খণ্ডের সিমডেগা অঞ্চলে পালন করা হয়। ইটস কোস্টাল কাউন্টার পার্ট ইজ নবান্ন। এটার কোস্টাল কাউন্টার পার্ট মানে বুঝতে পেরেছো? কোস্টাল মানে জানো তোমরা, কোস্টাল এরিয়াতে অর্থাৎ উপকূলবর্তী কাউন্টার পার্ট হচ্ছে নবান্ন। অবজার্ভড ইন কোস্টাল ওড়িশাতে পালন করা হয়, উপকূলবর্তী ওড়িশাতে পালন করা হয় নবান্ন নামে, যেটা আমরা পশ্চিমবঙ্গেও পালন করি। ফেস্টিভ অ্যাক্টিভিটিস ইনক্লুড ফার্মার্স অফার দ্য ফার্স্ট প্রডিউস ফ্রম দেয়ার ল্যান্ডস টু গডেজ সমলেশ্বরী। এটার নাম হচ্ছে, গডেসের নাম হচ্ছে সম্বলেশ্বরী অর সমলেশ্বরী, দ্য ফেমাস মাদার গডেজ অফ সম্বলপুর ডিস্ট্রিক্ট অফ ওড়িশা। ফেস্টিভ অ্যাক্টিভিটিস include farmers offer the first produce
from their lands to goddess Shamleshwari, the famous mother goddess of Sambalpur district of Odisha. তাহলে কি হচ্ছে, এই ফেস্টিভ্যাল কি করা হয়, এই উৎসবে কি করা হয়, তাদের কৃষকরা তাদের প্রথম যে শস্যটা জমি থেকে পায় সেটা সমলেশ্বরী দেবীকে উৎসর্গ করে। সমলেশ্বরী দেবী হচ্ছে মাদার গডেস, মাতৃদেবতা, কোথাকার, সম্বলপুর ডিস্ট্রিক্ট অফ ওড়িশা। তাহলে সম্বলপুর হচ্ছে ওড়িশার একটা ডিস্ট্রিক্ট যেখানকার দেবীর নাম হচ্ছে সমলেশ্বরী। সম্বলপুরি ড্যান্স ফর্মস লাইক, সম্বলপুরি ডান্স ফর্মগুলো কী কী সেটা এখানে বলে দেওয়া হয়েছে, আজকে বলে দিয়েছে। রসের কেলি বলা হয় রসের কেলি, অর ডালখাই ক্যান বি উইটনেস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। তোমরা রসের কেলিটা জানো, ডালখাই সম্পর্কে আজকে একটুখানি বলা ছিল দা হিন্দুতে, যেটা আমি তোমাদের বলে দেবো। সম্বলপুরি ডান্স ফর্মগুলো কী কী, রসের কেলি আর ডালখাই, যেগুলো এই ফেস্টিভ্যালে হয়, এই ফেস্টিভ্যালে পালন করা হয়, নাচা হয়, ডান্স ফর্মগুলো দেখা যায়। ডালখাই ফোক ড্যান্স ইজ দ্য মোস্ট পপুলার ফোক ড্যান্স অফ ওড়িশা। ডালখাই হচ্ছে সবথেকে পপুলার ফোক ড্যান্স ওড়িশা রাজ্যে। মেনলি দ্য থিম অফ দিস ডান্স ইজ রাধা অ্যান্ড কৃষ্ণা। মেনলি দ্য থিম অফ দিস ডান্স ইজ রাধা অ্যান্ড কৃষ্ণা, রামায়ণা অ্যান্ড মহাভারতা এটসেট্রা। রাধা কৃষ্ণকে নিয়ে, রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে মেনলি এই নাচগুলো নাচা হয়। It is known as Dalkhai because in the beginning and end of every stanza men shout the word Dalkhaibo. It is used as an address to a girlfriend. আবার পড়ছি, it is known, এটা ভালো করে জানো, it is known Dalkhai because the beginning and end of every stanza men shout the word Dalkhaibo. It is used as an address to a girlfriend. অর্থাৎ এটা ডালখাই নাম হয়েছে কেন, বিকজ এটার শুরুতে এবং শেষে, প্রত্যেক স্ট্যান্জার শুরুতে এবং শেষে, অর্থাৎ প্রত্যেক স্ট্যান্জা মানে তোমরা বোঝো, জাস্ট বাংলা করে বলার দরকার নেই, মানুষজন, ছেলেরা চিৎকার করে ওঠে ডালখাইবো। কাকে অ্যাড্রেস করে না, তাদের গার্লফ্রেন্ডকে অ্যাড্রেস করে, তাদের মেয়ে বন্ধুকে অ্যাড্রেস করে তারা ডালখাইবো বলে চিৎকার করে ওঠে। ইট ইজ পারফর্মড ইন ভেরিয়াস ফেস্টিভ্যাল সাচ অ্যাজ, এটা আরও এই ফেস্টিভ্যাল ছাড়া অন্য ফেস্টিভ্যালগুলোতেও পালন করা হয়। কোনগুলোতে, ভাইজেন্টিয়া বলা হয়, ভাইজেন্টিয়া আর ভাইজুয়েন্টুয়া, যা নাম বলতে পারো, ফাগুনপুনি, নুয়াখাই এটসেট্রা। ওকে, এই উৎসবগুলোতেও এই ডালখাইবো আর ডালখাই ডান্স নাচা হয়। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বহুরূপিয়াজ আর বেহরুপিয়াজ। হিন্দিতে বলা হয় বেহরুপিয়াজ, আমরা বলি বহুরূপিয়াজ। এই বহুরূপিয়াজটা কি, বেহরুপিয়াজ ফেস্টিভ্যাল সম্পর্কে আমরা আজকে একটুখানি জানবো। বেহরুপিয়াজ ফেস্টিভ্যাল নয়, বেহরুপিয়াজদের সম্পর্কে আমরা একটুখানি জানবো এবং বেহরুপিয়াজ ফেস্টিভ্যাল সম্পর্কেও জানবো। Behrupia Festival or Bahurupia Festival is a traditional Indian style street theatre and takes place every year in different location. Behrupia Festival or Bahurupia উৎসব হচ্ছে ভারতের একটা রাস্তার উৎসব, মানে স্ট্রিট থিয়েটার, যেটাকে বলা হয় পথনাটিকা। কোথায় কোথায় হয় এটা, মেনলি দিল্লি, আহমেদাবাদ, উদয়পুর, জয়পুর, কুম্ভ, মুজাফফরনগর অ্যান্ড আদার্স। Bahurupias are impersonators mostly known to perform in villages and markets all over India. Okay, they put on various costumes to play figures from mythology, folklore and traditional stories. তারা কি করে, রং বেরঙে, তোমরা বহুরূপিয়া দেখেছো, রং বেরঙের জামা কাপড় পরে, কেউ শিব সাজে, কেউ দুর্গা সাজে, এরম সেজে অভিনয় করে। They assisted in circulating, transmitting and publishing the various knowledge forms of popular domain of সমাজ, the people, সমাজের বিভিন্ন ধরনের যে নলেজগুলো, জ্ঞানগুলো তারা ছড়িয়ে দিতে সাহায্য করে। দ্য ভাইব্রেন্ট ট্র্যাডিশন অফ রামলীলা ক্যান অলসো বি সিন অ্যাজ অ্যান এক্সটেনশন অফ দিস প্র্যাকটিস হুইচ কন্টিনিউজ ইভেন টুডে। রামলীলা যেটা তোমরা দেখো সেটাও কিন্তু এক রকমের এই বহুরূপিয়া উৎসব, ঠিক আছে। অর্থশাস্ত্র, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে রাখবে, অর্থশাস্ত্র makes a mention of religious processions in the Mauryan times where artists dressed as gods and taken out in the tableworks all around the kingdom. অর্থাৎ অর্থশাস্ত্রে প্রথম বহুরূপিয়াদের
বা বহুরূপীদের সম্পর্কে জানা যায়। তিনি এই অর্থশাস্ত্রে কী উল্লেখ করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে অর্থশাস্ত্র কে লেখেন, এই মৌর্যদের সময়ে অর্থশাস্ত্রে কী উল্লেখ করা হয়েছে না বহুরূপীয়ারা আর্টিস্টরা রং বেরঙের ড্রেস, নানা রকম ড্রেস পরে গোটা রাজ্যে ঘুরে বেড়াতো এবং নানা রকম অভিনয় করতো। বহুরূপীয়াস আর অলসো সেড টু হ্যাভ হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। এই বহুরূপীয়াদেররা স্বাধীনতা সংগ্রামের সময়ও অনেক সাহায্য করেছিল স্বাধীনতা সংগ্রামীদের বলেও জানা যায়। এইবার একটা গুরুত্বপূর্ণ নিউজ, আজকের আন্তর্জাতিক একটা নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, এটা জানতে হবে, সেটা হচ্ছে চোরা মিউজিয়াম। চোরা মিউজিয়াম সম্পর্কে কেন আমরা জানবো? চোরা মিউজিয়াম কোথায় আছে না, চোরা মিউজিয়াম ইন টার্কি ওয়াজ বিল্ড ইনিশিয়ালি অ্যাজ এ চার্চ ইন 534 AD ডিউরিং আর্লি বাইজেন্টাইন পিরিয়ড। তোমরা প্রত্যেকে জানো চোরা মিউজিয়াম টার্কিতে আছে এবং এটা 534 অব্দে তৈরি করা হয়েছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়। ইট ইজ অলসো নোন অ্যাজ কারিয়ে, ওকে, in Turkish. It is also known as Kariye in Turkish and the medieval church of the Holy Sepulchre of Chora. এটাকে টার্কিসে কারিয়ে বলা হতো এবং এটা ছিল একটা মধ্যযুগীয় চার্চ চোরাতে। ইন দ্য 11th century its internal walls, pillars and domes were covered with mosaics and frescoes showing scenes from biblical stories. 11তম শতক পর্যন্ত এখানে এর যে পিলারগুলো ছিল, দেয়াল এবং ডোমসগুলোতে মোজাইকের দ্বারা, ফ্রিসোর্সের দ্বারা বাইবেলের গল্পগুলো দেখানো হয়েছিল, আঁকা ছিল, চিত্রিত ছিল। আফটার দ্য কনকোয়েস্ট অফ কনস্টান্টিনোপল, তোমরা জানো কনকোয়েস্ট অফ কনস্টান্টিনোপল ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটার অর্থ হচ্ছে কনস্টান্টিনোপলের পতন, অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন। Constantinople was the capital city of Roman Empire by the Ottomans. Okay, after the conquest of Constantinople by the Ottomans in 1453, the church was seized and turned into a mosque in 1511. ভালো করে শোনো, কনস্টান্টিনোপলের পতনের পর এই চার্চটা দখল করে নেওয়া হয় এবং এটাকে একটা মসজিদে পরিণত করে দেওয়া হয় 1511 সালে। ইন 1945 ইট ওয়াজ কনভার্টেড ইনটু এ মিউজিয়াম। 1945 সালে এটাকে একটা মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছিল। রিসেন্টলি টার্কিশ প্রেসিডেন্ট রিকনভার্টেড দ্য চোরা মিউজিয়াম ইনটু এ মস্ক। রিসেন্টলি টার্কিশ প্রেসিডেন্ট কী করেছে, এই চোরা মিউজিয়ামটাকে আবার একটা মসজিদে বানিয়ে দিয়েছে। দিস ইজ দ্য সেকেন্ড মিউজিয়াম আফটার হাগিয়া সোফিয়া আর হাজিয়া সোফিয়া। তোমরা হাজিয়া সোফিয়ার নাম শুনেছ, টু বি কনভার্টেড ইনটু এ মস্ক। এটা হচ্ছে হাজিয়া সোফিয়ার পরে দ্বিতীয় মিউজিয়াম যেটাকে মসজিদে পরিণত করা হয়েছে। হাজিয়া সোফিয়া একটা বিখ্যাত মিউজিয়াম ছিল যেটাকে মসজিদে পরিণত করে দেওয়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে হাজিয়া সোফিয়া কোথায় অবস্থিত? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবে। আর একটা আজকের গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ওপেন এপিআই সার্ভিস। এবার তোমরা বলবে এপিআই মানে কি? এপিআই কথাটার অর্থ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই। এপিআই কি? এপিআই ইজ অ্যান ইন্টারফেস দ্যাট ক্যান বি ইউজ টু প্রোগ্রাম এ সফটওয়্যার দ্যাট ইন্টারেক্টস উইথ অ্যান এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। তোমরা মোবাইল কোম্পানিতে ফোন করে যদি বলো নেটওয়ার্ক পাচ্ছে না বা নেট ফাস্ট হচ্ছে না, অনেক সময় বলে এপিআই সেটিংটা ঠিক করো। সেই এপিআই এর পুরো নাম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা কিন্তু জেনে রাখবে। ইন প্র্যাকটিস অ্যান এপিআই ইজ আ সেট অফ ফাংশন অ্যান্ড প্রসিডিওরস দ্যাট অ্যালাউ ওয়ান to access and build upon the data and functionality of an existing application. An open source API, also called public API, is an application programming interface made publicly available to software developers. ওপেন সোর্স এপিআই কি না, এটা একটা পাবলিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা ডেভেলপারদের জন্য ওপেনলি পাওয়া যায়। ইন্টারফেস অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মেড পাবলিকলি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেটা জনসাধারণের জন্য পাবলিকলি তৈরি করা হয়, পাবলিকলি অ্যাভেলেবল করে দেওয়া হয় সফটওয়্যার ডেভেলপারদের জন্য। ওপেন এপিআই ইজ পাবলিশড অন দ্য ইন্টারনেট অ্যান্ড শেয়ার্ড ফ্রিলি, অ্যালাউইং দ্য ওনার অফ এ নেটওয়ার্ক অ্যাক্সেসেবল সার্ভিস টু গিভ ইউনিভার্সাল অ্যাক্সেস টু কনজিউমার্স। এবার এত আমরা জানছি কেন? আমরা যে কারণে জানছি সেটা হচ্ছে রিসেন্টলি ইউনিয়ন গভর্নমেন্ট, যখনই আমি ইউনিয়ন গভর্নমেন্ট বলবো তখন তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বুঝবে। রিসেন্টলি ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ নিউ ফিচার ওপেন এপিআই সার্ভিস ফর ইটস কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু। আরোগ্য সেতু কেন জানো?
কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ, যেটা কোভিড পেশেন্টদের ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তোমার বাড়ির আশেপাশে কোভিড আছে কিনা জানতে পারবে। দ্য ওপেন এপিআই সার্ভিস অফ আরোগ্য সেতু অ্যাড্রেসেস দ্য ফিয়ার or risk of COVID-19 infections and will help people, businesses and economy to return to normalcy. তাহলে এই ওপেন এপিআই সার্ভিস অফ আরোগ্য সেতু কী করবে না, এই যে কোভিড-19 ইনফেকশানের ভয় বা রিস্ক, এইটার এই ফোবিয়াটাকে জনগণের মধ্য থেকে, বিজনেস এরিয়া থেকে, ইকোনমি থেকে সরিয়ে দিয়ে নর্মাল করতে সাহায্য করবে। It can be availed by organizations and business entities with following condition. কি কন্ডিশনে এটা পাওয়া যাবে? Entities who are registered in India, entities with more than 50 employees. It will be used to get the health status of employees or any other Arogya Setu user. It enables organizations to check the status of Arogya Setu and integrate it into a various work from home features. It shall only provide, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, it enables organizations to check status of Arogya Setu. আরোগ্য সেতু স্ট্যাটাস চেক করতে যেমন সাহায্য করবে, অ্যান্ড ইন্টিগ্রেট ইট টু ভেরিয়াস ওয়ার্ক ফ্রম হোম ফিচার, অর্থাৎ বাড়ি থেকে কাজ করা ওয়ার্ক ফ্রম হোম ফিচারগুলো ইন্টিগ্রেট করতে সাহায্য করবে। It has only provide the Arogya Setu status and name of the Arogya Setu user strictly with users consent only, যদি তুমি কেবলমাত্র কনসেন্ট দাও। No other personal data will be provided through the API. এটা কেবলমাত্র আরোগ্য সেতু ইউজারদের নাম জানাবে এবং প্লেস জানাবে এবং স্টেটাস জানাবে, অ্যালাইভ না ডেথ এইগুলো জানাবে, অথবা আক্রান্ত কিনা এগুলো জানাবে, আর কোনো পার্সোনাল ডেটা এটা প্রোভাইড করবে না। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, থ্যাঙ্কস ফ্রম টিম 5 মিনিট স্কুল। সঙ্গে থেকো, ভালো থেকো, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। ধন্যবাদ।